আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। রাত 12টার বেশি বেজে গেছে। আরজান এখনো অফিসের কাজ করছে। আহিয়া খুব বিরক্ত হয়ে আছে। এত রাত পর্যন্ত কেউ কাজ করে নাকি? সারা দিন কাজ করে আছে, আবার বাসায় এসেও কাজ করে। কি বিরক্তিকর ব্যাপার। আহিয়া প্রচণ্ড রেগে আছে। রাত 12টা পেরোলেই চারপাশে এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। দিনের ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল সব থেমে গিয়ে যেন পৃথিবী হঠাৎ চুপচাপ হয়ে যায়। আকাশে তখনও টিমটিমে তারা ঝিকিমিকি করে। চাঁদের আলো ঝরে পড়ে ফাঁকা রাস্তায়। বাতাস ঠান্ডা হয়ে যায়। জানালার ফাঁক দিয়ে হালকা শীতল হাওয়া ঘরে ঢুকে আসে। দূরে কুকুরের ডাক শোনা যায়, কোথাও বা নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ। এমন সময় শহর কিংবা গ্রাম সবাই যেন ঘুমের রাজ্যে ডুবে যায়। শুধু জেগে থাকে হয়তো কারোর ভাঙা ঘুম, কারোর অগোছালো চিন্তা, অথবা প্রেমিক প্রেমিকার গোপন আলাপ। এই সময়টাকে অনেকেই বলে নিস্তব্ধ রাতের গভীরতা। কেউ বই হাতে নেয়, কেউ কলমে লেখে, আবার কেউ জানালার বাইরে তাকিয়ে হাওয়ার ছোঁয়া খুঁজে নেয়। রাত 12টার পর পৃথিবী যেন অন্য রকম হয়ে যায়, শান্ত, রহস্যময় আর মায়াবী। আহিয়াও তেমন একাকী মানুষের মতো বসে আছে। সে হঠাৎ উঠে আরজানের কাছে গিয়ে ল্যাপটপ কেড়ে নিল, ঠাস করে বন্ধ করে দিল সেটা। আরজান দরকারি মিটিংয়ের ফাইল রেডি করছিল। হঠাৎ এমন হওয়াতে সে প্রচুর বিরক্ত হলো। ধমক দিয়ে বলল, কি হচ্ছে আহি? তুমি কি ছোট নাকি? বোঝো না গুরুত্বপূর্ণ কাজ করছে? আহিয়া অবাক হলো। এই সামান্য কারণে তাকে ধমক দিল। তার মন খারাপ হলো। সে ল্যাপটপটা আরজানের কাছে দিয়ে চলে আসলো। তার তো একা ভালো লাগছিল না, আবার ঘুমও আসছে না। তাই আরজানের সাথে গল্প করতে চাচ্ছিল। আরজান সেইভাবে রিয়্যাক্ট করবে সে বুঝেনি। সে মন খারাপ করে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। ভীষণ কান্না পাচ্ছে তার। আহিয়া চলে যেতেই আরজান বুঝতে পারল সে ভুল করে ফেলেছে। আসার পর থেকে আহিয়ার সাথে কথা বলার সময় হয়নি তার। ডিনার করে আবার সাথে সাথে ল্যাপটপ নিয়ে বসেছে। আহিয়া হয়তো তার সঙ্গ চাচ্ছিল, কিন্তু আরজান আজ প্রচুর ব্যস্ত। এমনিতে অফিসের কাজ, তার উপর জরুরি ফাইল রেডি করতে হবে। সব মিলিয়ে একটু রাগ হয়ে গেছিল তার। এখন বুঝতে পারছে এই সামান্য কারণে আহিয়াকে ধমক দেওয়া মোটেও উচিত হয়নি তার। সে জানে আহিয়া প্রচুর নরম স্বভাবের মেয়ে, একটুতেই সে মন খারাপ করে বসে। আরজান উঠে গিয়ে দাঁড়ালো বিছানার পাশে। দেখতে পেল আহিয়া সমস্ত শরীর কাঁথা দিয়ে মুড়িয়ে শুয়ে আছে। আরজান হাসল। এইটুকুতেই এত অভিমান! সেও আহিয়ার পাশে শুয়ে তাকে টেনে কাছে আনলো। আহিয়া ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে আবার নিজের মতো শুয়ে পড়ল। আরজান এবার আহিয়াকে জড়িয়ে ধরে বলল, সরি জান, আর হবে না। আমি ইচ্ছে করে ধমক দিইনি, কাজের সময় বিরক্ত করেছো তাই বলে ফেলছে। আহিয়ার নাক টেনে বলল, কাজ নিয়েই থাকেন এখানে কি আপনার? মোটেই না, আমার বউ সবচেয়ে আগে, তারপর বাকি সব। আহিয়া রেগে বলল, মোটেও মিথ্যে কথা বলবেন না। আপনার কাজ সবচেয়ে আগে, আমি তো কিছুই না। আরজান আহিয়ার কপালে চুমু দিয়ে বলল, না রে জান, তুমি ছাড়া আমার পৃথিবীর সবকিছু অন্ধকার লাগে। তুমি আমার জীবনে একমাত্র আলো, যাকে ছাড়া আমি নিঃস্ব। আহিয়া শুয়েই মুখ ভেঙচি কাটল। যত সব নাটক! সে জানে আরজানের কাজ সবচেয়ে আগে, এখানে আসছে তাকে পটাতে। সে কি এত বোকা নাকি? এত সহজে পটে যাবে? মোটেও না। সে ভীষণ চালাক, তাকে আরজান বোকা বানাতে পারবে না। আরজান আহিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, তুমি তো বোকা কেন বলো তো? আহিয়া রেগে বম হয়ে গেল। আরজান তাকে বোকা কেন বলল? সে মোটেও বোকা না। আহিয়া রেগে আরজানকে সরিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে বোকাই মনে হবে। কয়দিন আবার মনে হবে দেখতে সুন্দর না, তারপরে মনে হবে এর সাথে থাকা সম্ভব না। ছেলেরা এরকমই, পেয়ে গেলে মূল্য দেয় না। আরজান হতভাগ। এই মেয়ে কোথায় নিয়ে গেল? সে বলল কি? এই মেয়ে বুঝলো কি? এই জন্যই মানুষ বলে মেয়ে মানুষ বুঝে কম, লাফায় বেশি। আহিয়া তার জল জ্যান্ত প্রমাণ। আরজান চুমু দিয়ে বলল,
আরে জান, রাগ কেন করছো? আমি এসব কখন বললাম? বলেননি, বলতে কতক্ষণ? কখনো এসব বলবো না। তুমি ছাড়া আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কেন বুঝছো না? আহিয়া মুখ ভেঙচি কেটে বলল। প্রথম প্রথম সবাই এরকম ভালোবাসি ভালোবাসি বলে, কয়দিন যেতে না যেতে সবাই ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। আরজান দেখলো তার বউ প্রচণ্ড ক্ষেপে আছে। এখন যাই বলুক না কেন তার তেরা উত্তর দিবে। আরজান তাই ঠিক করলো আর কিছু বলবে না, রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। সে আহিয়াকে বলল। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। এখন একটু ঘুমাবো, আমি প্রচণ্ড টায়ার্ড। তারপর আহিয়াকে কিছু বলতে না দিয়ে তাকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে চোখ বন্ধ করলো। সূর্যের আলো চোখে পড়তেই অনুর ঘুম ভেঙে গেল। সে উঠতে চাইলে বুঝতে পারল তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। সে একটু নড়াচড়া করতে পারছে না। একটু মাথা উঁচিয়ে দেখলো অভ্রর বুকে ঘুমিয়ে আছে। অনু তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। তার আজ রাগ লাগছে না, বরং অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে তার ভেতরে। অভ্র দেখতে শ্যাম বর্ণ হলেও চেহারার গঠন মারাত্মক সুন্দর। যেমন তার চাচিমণি শ্যামলার উপর কি সুন্দর চেহারা। অনু ভাবলো তাদের বাড়ির সবাই খুব ফর্সা। তার বাবা মা দুজনেই ফর্সা, তাই তারা 3 ভাই বোনই খুবই ফর্সা। এদিকে অনুর কাকা ফর্সা হলেও তার চাচি শ্যাম সুন্দরী। অভ্র চাচির মতো হয়েছে, গায়ের রং চাপা হলেও খুবই আকর্ষণীয় দেখতে। অনুর চোখ গেল অভ্রর ঠোঁটের দিকে। সিগারেট খেয়ে ঠোঁট দুটো কালচে বানিয়ে ফেলেছে। অনু ঢোক গিলল। এই ঠোঁট দিয়ে অনুকে কতই না নির্যাতন করে রাক্ষসটা। অনুর মনে হলো এই ঠোঁটের একটা চিমটি পাওনা। যেই ভাবা সেই কাজ। অনু অভ্রর ঠোঁটে একটা চিমটি মেরে দিল। সাথে সাথে অভ্র চোখ খুলে ফেলল। অনু থতমত খেয়ে গেল। সে তো আসতে দিয়েছে, তাও চেকে গেল। অভ্র ব্রু কুচকে বলল। কি হয়েছে? সাত সকালে এমন কামড়া কামড়ি করছিস কেন? অনু হতভম্ব হয়ে বলল। আমি কখন কামড়াকামড়ি করলাম? তো কি করছিলি? তেমন কিছু না, ওই মশা বসেছিল তাই তাড়িয়ে দিলাম। সাত সকালে মশা? হ্যাঁ, তা নয় তো কি, আমি কি মিথ্যে বলছি নাকি? বলতে পারিস। আজকালকার মেয়েদের বিশ্বাস নাই। একা ছেলে পেলেই ভার্জিনিটি নিয়ে টানাটানি করে। আপনি ভার্জিন? তোর কি মনে হয় 2-4 বার বউকে আদর করলে ভার্জিনিটি নষ্ট হয়? ছেলেরা সারা জীবন ভার্জিন থাকে। অনু হতভম্ব বিস্মিত। কি বলে পাগল লোক, এতবার কাছে এসেও সে এখনো নাকি ভার্জিন আছে। অনুর হাসি পাচ্ছে। এইসব আবল তাবল কথা অভ্রই বলতে পারে। সে হাসি মুখে বলল। হ্যাঁ তাই তো, বাচ্চার বাবা হওয়ার পরেও আপনি ভার্জিন থাকবেন মনে হয়। আপনার এসব আজেরিয়া কথা রাখেন তো, মানুষ শুনলে পাগল বলবে। বিশ্বাস না হলে কাছে এসে দেখ আমি কতটা ভার্জিন। না অভ্র ভাই, প্লিজ আসবেন না কাছে। আমার ভার্জিনিটি প্রমাণ করতে হবে না। না না, দরকার নাই, আমি বুঝেছি আপনি বাবা হওয়ার পরেও ভার্জিন থাকবেন। হুম, প্রমাণ না দিলে আবার বলবি, তাই আমাকে প্রমাণ দিতেই হবে আমি কতটা পিওর। না না। আর বলতে পারলো না। অভ্র ব্রাশ করা ছাড়াই কিস করতে লাগলো অনুকে। অনু বেচারা 2-4টা কিল মেরে তারপর চোখ বন্ধ করে রইল। অভ্র তাকে আদর করছে। অনুর আজ রাগ লাগছে না, ভালোই লাগছে। সে অনুভব করছে কিছু একটা। সে জানে অভ্র তাকে খুব ভালোবাসে। আর কাউকে ভালোবাসলে তার থেকে দূরে থাকা ভীষণ কঠিন। অভ্র পারে না অনুর থেকে দূরে থাকতে, তাই যে কোনো বাহানায় তার কাছে আসে। অনু হাসলো। ভালোবাসা সত্যিই অদ্ভুত, কিন্তু তার ভালোবাসা তো পূর্ণতা পেল না। হয়তো তার ভালোবাসা তার চাওয়ার থেকে অভ্রের চেয়েও বেশি জোরালো ছিল, তাই অভ্র পেল তার ভালোবাসা, সে হারালো। অনু ভাবলো যেটা হারিয়েছে সেটা নিয়ে না ভেবে যেটা আছে সেটার দিকে মন দেওয়াই বুদ্ধিমানের কাজ। সে এখন থেকে চেষ্টা করবে অভ্রকে ভালোবাসতে। সে ভাবনা শেষ করে অভ্রকে জড়িয়ে ধরলো। অভ্র নিজের কাজে ব্যস্ত। অনু তাকে জড়িয়ে ধরার সাথে সাথে অভ্র বলল। কি ব্যাপার পাখি, মনে হচ্ছে খাঁচায় বন্দি হতে চাস? বন্দি তো অনেক আগেই করেছেন, এখন আর উঠতে ইচ্ছে করছে না। অভ্র চুমু দিয়ে বলল। উঠতে চাইলে ডানাই আর থাকবে না, তাই ওরা চিন্তা বাদ দিয়ে মন দাও সংসারে।
অনু বলল, হুম, হুম, কি মন দিব সংসারে। সত্যি নাকি? নাটক জানি না, সব সত্যি। অভ্র খুশি হয়ে অনুর চুলে মুখ ডুবিয়ে ভালোবাসে ভরিয়ে দিতে লাগলো। অনু সেটা সাদরে গ্রহণ করলো। আজ রাগ জেদ কিছুই নেই, আছে ভালোবাসা পাবার আকাঙ্ক্ষা, যা অভ্র একটু একটু করে পুষিয়ে দিচ্ছে। অনু চোখ বন্ধ করে অভ্র বুকে একটা কিস করলো। অভ্র ঠোঁটের কোণায় হাসি খেলে গেল। আর্যন আজ অফিসে এসেছে। তার অফিস গুরুত্বপূর্ণ মিটিং আছে। সকাল থেকে প্রচুর ব্যস্ত সে, দম নেওয়ার সময় নেই। আরজানের সাথে অভ্র আছে, দুজন মিলে দায়িত্ব সামলাচ্ছে। আমেরিকা থেকে তাদের নতুন ক্লায়েন্ট আসবে, সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আরজানের পিএ এসে তাকে জানালো, স্যার ওনারা চলে এসেছে। আচ্ছা, সব কিছু রেডি করো, আমি আসছি। আরজানের পিএ চলে গেল। আরজান কিছু গুরুত্বপূর্ণ ফাইল হাতে নিল, তারপর মিটিং বোর্ডের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকতেই দেখতে পেল আমেরিকা থেকে ক্লায়েন্ট এসেছে। আরজান ধীরে ধীরে ক্লায়েন্টদের দিকে এগিয়ে গেল, হাত মেলালো, তারপর মুখে লেগে গেল তার নিজস্ব স্বাভাবিক আত্মবিশ্বাস। Good morning. Welcome to our office. I hope your journey was comfortable. Good morning. Yes, thank you. Everything was smooth. We are excited to discuss two upcoming projects. Excellent. We have prepared all the necessary documents and presentations. Let's sit and start the discussion. আরজান ক্লায়েন্টদের জন্য চেয়ার ঠিক করলো, তারপর নিজের চেয়ার নিল। অভ্র পাশে বসে প্রস্তুত হয়ে রইল নোট নেওয়ার জন্য। So, as per our previous discussions, we have drafted a plan focusing on three main areas: development, marketing, and logistics. We believe this approach will ensure efficiency and maximize outcomes. The second promising, you can evaluate on the marketing strategy you maintained. Certainly, we plan to leverage both traditional and digital platforms. For digital marketing, we'll focus on social media campaigns, targeted ads, and influence partnerships. As for traditional methods, we will use events, promotions, and strategic collaborations. Very detailed I want about the budget or collection. We have divided the budget into three segments aligned with the key areas. Development will receive 40%, marketing 35%, and logistics 25%. This ensures that each sector has sufficient resources without compromise. Impressive. You seem very well prepared. আরজান হালকা হাসি দিল। Thank you. We always prioritize preparedness. We want our clients to feel confident about our capability. মিটিংটা আরও আধা ঘন্টা চলল। অভ্র নোট নিচ্ছিল, আরজান সময়ে সময়ে ক্লায়েন্টদের প্রশ্নের জবাব দিচ্ছিল। সবকিছু শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আরজানের চোখে একটা আলাদা ধীরতা ছিল। মিটিংয়ের শেষে আরজান ক্লায়েন্টদের সঙ্গে হাত মেলালো। It was a pleasure meeting you. We hope for a successful collaboration. Likewise, we look forward to working together. আরজান এবং অভ্র ক্লায়েন্টদের বিদায় জানালো। অভ্র পাশে এসে আরজানের দিকে তাকালো। আরজান হালকা হাসি দিল, কিন্তু ভেতরে চাপ এখনো বজায় ছিল। Thanks, Abro. But this is just the beginning. The real challenge starts now. রাতে আরজান অভ্র বাড়ি ফিরবে, দেখবে সবাই বসে গল্প করছে। ওরা বাড়ি ফিরতে আয়েশা বেগম শরবত এনে দিল। আরজান অভ্র ডাইনিং রুমের সোফায় বসলো। শায়লা বেগম বলল, মিটিং কেমন হলো আরজান? ভালো মা, অনেক ভালো হয়েছে। ডিলটা আমরা পাবো তো? অবশ্যই মা, আমরাই পাবো। আরজান তাকিয়ে দেখলো আহিয়া চুপচাপ বসে টিভি দেখছে। তাদের কথাতে আহিয়ার কোনো ধ্যান নেই, যেন ওরা এসেছে সে দেখতেই পায়নি। আরজান উঠল, তারপর রুমের দিকে যেতে যেতে বলল, রুমে এসো আহি। আহিয়া বলল, আপনি যান, আমি একটু পরে আসছি। আরজান চোখ গরম করে বলল, এখনই এসো, একটু যেন দেরি না হয়। এই বলে সে গটগট করে উপরে চলে গেল। আহিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সে এতক্ষণ মজার কার্টুন দেখছিল আর জানি সব ফেসকে দিল।
আহিয়া কিছু না বলে রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে দেখলো আরজান রুমে নেই। বাথরুম থেকে পানির আওয়াজ আসছে। আহিয়া বুঝতে পারলো আরজান বাথরুমে আছে। সে চুপচাপ বিছানায় বসে পড়ল। কিছুক্ষণ পরে আরজান বাহিরে আসলো। তারপর আহিয়ার দিকে তাকিয়ে বলল, স্বামীর ঘরে ফিরেছে, চোখে দেখো না? আহিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, আমার চোখে কানা নাকি যে আমি দেখব না? তাহলে তাকাওনি কেন? আমার ইচ্ছে হয়নি তাই তাকাইনি। ম্যাডাম রেগে আছে কেন? কোথায় রেগে আছি? মুখটা তো ফুলে বোম হয়ে আছে, দেখিয়ে বোঝা যাচ্ছে রেগে আছেন। আমি মোটেও রেগে নেই, আপনার চোখ কানা হয়েছে। তাই নাকি? কাছে আসুন, একটু ভালো করে দেখি। কোনো দরকার নেই, দূরেই থাকুন। বউ রেখে দূরে থাকবো কেন? কারণ আপনার বউয়ের থেকে বেশি কাজ ইম্পর্টেন্ট তাই। আরজান হা হা করে হেসে উঠল। সে বুঝতে পারল তার বউয়ের হাতের জন্য এখন অভিমান করে আছে। সে আহিয়ার হাত ধরে কাছে টেনে আনলো। তারপর তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত রাগ কেন ম্যাডাম? রাতে আদর হয়নি সেজন্য? আহিয়া ধুম করে আরজানের বুকে একটা কিল মেরে দিল। রেগে বলল, অসভ্য লোক, আপনার কি লজ্জা শরম কিছুই নেই? বউয়ের সাথে আবার কিসের লজ্জা? নির্লজ্জ বেহায়া কোথাকার। আহিয়া আরজানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানায় গিয়ে বসলো। আরজানও চুপচাপ তার কাছে বসে পড়ল। আরজান আহিয়ার দিকে তাকালো। তারপর বলল, কি ব্যাপার, কিছু বলতে চাও নাকি? আহিয়া বলল, আমি মাকে দেখতে যেতে চাই। এই জন্য মন খারাপ? হ্যাঁ, একটু। ঠিক আছে, কাল রেডি থেকো, তোমাকে নিয়ে যাব। আহিয়া খুশি হয়ে আরজানকে জড়িয়ে ধরল। আরজানও আহিয়াকে জড়িয়ে ধরে মাথায় একটা চুমু খেলো। রাত অনেকটাই গভীর। আরজান বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো অভি কল করেছে। সে ফোন রিসিভ করলো না। ফোন বাজতে বাজতে কেটে গেল। 10 সেকেন্ডের মাঝে আবার কল বাজলো। এবারও সে রিসিভ করলো না। 5 সেকেন্ড পরে আবার কল বাজলো। আরজান বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। তারপর ল্যাপটপ বন্ধ করে আহিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ল। বিকেলে আহিয়া সুন্দর করে রেডি হচ্ছে। আরজান তাকে বলেছে রেডি হয়ে থাকতে। অফিস শেষে তাকে নিয়ে বাড়িতে যাবে। আহিয়াও খুশি মনে রেডি হচ্ছে। অনু আসলো আর ঘরে আহিয়াকে রেডি হতে দেখে বলল, কি ব্যাপার ভাবি, কোথায় যাচ্ছ? একটু বাড়িতে যাব, মায়ের জন্য মন খারাপ লাগছে আমার। তুমি চলে যাবে, তুমি গেলে আমার একটু ভালো লাগে না। আরে বোকা মেয়ে, আমি কি একেবারে যাচ্ছি নাকি? তোমার ভাইয়ের সাথে আবার ফিরে আসবো তো। আচ্ছা ভাবি, তাহলে থেকো না, তুমি না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। ওকে ননদিনী। তারপর দুজন হেসে গল্প করতে লাগলো। এরই মাঝে আহিয়া রেডি হয়ে গেল। আরজান বাড়ির গেটের সামনে এসে তাকে নক দিল। আহিয়া মেসেজ পেয়ে নিচে নেমে গেল। তারপর শায়লা বেগমের কাছে গেল। শায়লা বেগম আহিয়াকে সেজে গুজে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস মা? মাকে দেখতে যাব, মায়ের কথা খুব মনে পড়ছে। ও তাহলে ড্রাইভারকে বলে দি। না মা, তার দরকার নেই, আপনার ছেলে বাইরে অপেক্ষা করছে। ও আচ্ছা, তাহলে যা। আহিয়া তাদের বলে বাইরে চলে আসলো। আরজান আহিয়াকে দেখেই থমকে গেল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। আহিয়াকে খুব সুন্দর লাগছে। আহিয়া এমনিতেই অনেক সুন্দর। তার উপরে হালকা সাজ সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। আরজান মুগ্ধ হয়ে গেল। সে গাড়ির দরজা খুলে দিল। আহিয়া গিয়ে তার পাশে বসলো। আরজান একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। আহিয়াদের বাড়ি পৌঁছাতে রাত হয়ে গেল। আহিয়া তার বাড়িতে গিয়ে কলিং বেল বাজালো। আহিয়ার মা রান্না করছিলেন। কলিং বেলের শব্দে তিনি এগিয়ে আসলেন। দরজা খুলে তিনি হতবাক হয়ে গেলেন। তার মেয়ে আর জামাই দাঁড়িয়ে আছে। তিনি তাড়াতাড়ি দরজা থেকে সরে দাঁড়ালো। খুশিতে আত্মহারা হয়ে বলল, তুই যে আসবি বলিসনি তো? কেন মা, না বলে কি আসতে পারি না? ধুর বোকা মেয়ে, যখন খুশি তখন আসতে পারিস। বলে আসলে কিছু আয়োজন করতেন। আয়োজনের কি দরকার মা? আমরা এসেছি তোমায় দেখতে, খাবার খেতে চেয়েছি নাকি? ঠিক আছে আয়, জামাই বাবা ভিতরে আসো। আরজান এতক্ষণ বাইরে দাঁড়িয়ে মা মেয়ের কথা শুনছিল। সে এবার ভেতরে এসে দাঁড়ালো। তারপর হাসি মুখে বলল, কেমন আছেন মা?
ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপর আহিয়ার মা আহিয়াকে বলল, জামাইকে নিয়ে তাড়াতাড়ি ঘরে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবারের ব্যবস্থা করছি। আহিয়া মাথা নেড়ে রুমে চলে গেল। আর যেন তার পেছনে পেছনে গেল। আহিয়ার ভাবি সবটাই দেখলো, কিন্তু কোনো কথা বলল না। ওদের সাথে আহিয়াও আগ বাড়িয়ে কথা বলতে গেল না। সে জানে সে কথা বলতে গেলেই তার ভাবির মুখ কালা হয়ে যাবে, তাই সে জেচে পড়ে অপমান হতে চায় না। আহিয়া তার রুমে গিয়ে দাঁড়াম করে শুয়ে পড়ল। আরজান বলল, কি ব্যাপার, এভাবে শুয়ে পড়লে কেন? ফ্রেশ হবে না? আরে পরে ফ্রেশ হবো, একটু জিরিয়ে নিয়ে আগে। আরজান দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে গেল। রাতে তারা সবাই বসে গল্প করছে। আহিয়ার মা খুব খুশি হয়েছে। মেয়ে আসলে কে না খুশি হয়। আহিয়ার মাও তেমন খুশি হয়েছে। চোখে আনন্দে জলজল করছে। মেয়ে জামাইকে এতটা হাসি খুশি দেখে তার খুব ভালো লাগছে। এতটা দুঃখের পরে মেয়ের জীবনে সুখ এসেছে। সে চায় মেয়ের জীবনে সুখ যেন চিরস্থায়ী হয়। সে যেন মৃত্যুর আগ পর্যন্ত দেখতে পায় তার মেয়েকে সুখী অবস্থায়। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল। আরজান শুয়ে পড়েছে। আহিয়া তার মায়ের সাথে গল্প করে মাত্র রুমে ঢুকলো। দেখলো আরজান শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। আহিয়া দরজা আটকে ভেতরে আসলো। তারপর তার ড্রেসিং টেবিলের ড্রয়ার খুললো। আহিয়া জানে সে না থাকলে তার ড্রয়ার কেউ খোলে না। আহিয়া ড্রয়ার খুলে সব কিছু বের করলো। আরজানের দেওয়া সেই পুরনো চিঠি আর কয়েকটা বক্স, যাতে আছে চেইন, পায়ে নূপুর আর হাতের ব্রেসলেট, যা আরজান তাকে ওই কয়েক বছরে গিফট করেছিল। আহিয়া এগুলো খুব যত্ন করে রেখে দিয়েছিল। আজ মূলত এগুলো নিতে সে বাড়িতে এসেছে। ওর মায়ের জন্য একটু মন খারাপ লাগতেছিল। এক কাজে দুই কাজ করে ফেলল সে। আরজান ফোন টিপতে টিপতে হঠাৎ বিছানার দিকে তাকাতে সে অবাক হয়ে গেল। এত তার দেয়ার সেই গিফটগুলো আর চিঠি। সে ফোন রেখে উঠে বসলো। তাই অন্যরকম অনুভূতি হচ্ছে। আরজান আহিয়ার দিকে তাকিয়ে দেখলো তার মুখটা কেমন খুশি খুশি লাগছে। আরজানের মুখে হাসি ফিরে এলো। সে বুঝতে পারলো এগুলোই নিতে এসেছে। আরজান আহিয়ার দিকে তাকিয়ে বলল, আহি, তুমি এগুলো নিতে এসছো না? হ্যাঁ, এগুলো বাড়ি ছিল তাই নিতে আসলাম। আগে বলোনি কেন? কি বলবো? এই যে তুমি এগুলো নিতে এসছো। আরে এটা আবার বলার কি আছে? আর আমার তো মাকেও দেখতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে একেবারে এগুলো নিয়ে যাই, মাকেও দেখে আসি। ভালো করেছো, আসো তোমাকে এগুলো পরিয়ে দিই। আহিয়া সবগুলো বক্স আরজানের হাতে দিল। আরজান একে একে সব কিছু তাকে পরিয়ে দিল। তারপর মুগ্ধ হয়ে বলল, আমার কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছে আহি। এত বেশি বেশি বলতে হবে না। বেশি বেশি না জান, তুমি সত্যি অনেক সুন্দর, চোখ ফেরানো দায়। হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। আরজান আহিয়ার হাত টেনে ধরল। তারপর সে শুয়ে আহিয়াকে তার বুকে নিল। অল্প স্বল্প কথা বলতে বলতে তারা ঘুমের রাজ্যে পাড়ি জমালো। কেটে গেছে 1 মাস। এই মধ্যে অভ্র অনু সম্পর্কে একটু উন্নতি হয়েছে। অনু আর অভ্র সাথে রাগারাগি করে না। অভ্র যা বলে চুপচাপ শোনে, না হলে তাকে ধমক খেতে হবে। অনু আর তেরামি করতে মন চায় না। কে জানে অভ্র যা বলে তার ভালোর জন্যই বলে। তাই আর সে কিছু বলে না। আজকে অনুর শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে। মনে হচ্ছে যেন এখনই সে পড়ে যাবে। মাথাটাও কেমন ঘুরছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওর বান্ধবীরা সেটা লক্ষ্য করলো। তারপর বলল, কি রে অনু, তোকে এমন দেখাচ্ছে কেন? জানি না রে, শরীরটা বেশি ভালো লাগছে না, মাথাটা কেমন ঘুরছে, বমি বমি লাগছে। কি বলছিস তুই? তুই কি প্রেগনেন্ট নাকি? অনু একটু চমকে উঠল। তারপর বলল, কি চাতা বলছিস এসব? যাতে হবে কেন? তোর তো বিয়ে হয়েছে, তুই প্রেগনেন্ট হতেই পারিস। নাকি তোর অবলম্বন তোর কাছেই আসেনি? অনু প্রচণ্ড লজ্জা পেল। তারপর অন্য দিক তাকিয়ে মুচকি হাসি দিল। অনু বলল, আজ আর ক্লাস করবো না রে, শরীরটা সত্যি খুব খারাপ লাগছে, আমি বরং বাড়ি চলে যাই। অনুর বান্ধবী মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। অনু ড্রাইভার আঙ্কেলকে কল দিল। কল পেতেই তিনি গেটের সামনে আসলেন। অনু গাড়িতে উঠে পড়ল। ক্লান্ত শরীর নিয়ে সে হেঁটে হেঁটে গেট দিয়ে প্রবেশ করলো।
ক্লান্ত হাতে কলিং বেল চাপলো। আয়েশা বেগম দরজা খুলে দিলেন। অনুকে দেখে বলল, কি হয়েছে অনু তোর? কেমন লাগছে কেন? অনু ক্লান্ত শরীর নিয়ে বলল, তেমন কিছু না চাচি, সকালে না খেয়ে গেছি, কলেজে গিয়ে খাবার সময় পাইনি, তাই একটু ক্লান্ত লাগছে। আয়েশা বেগম তাড়াতাড়ি বলল, তাড়াতাড়ি ভেতরে আয়, কিছু খেয়ে নি। অনু আচ্ছা বলে ভেতরে ঢুকতে নিল, কিন্তু তার আগে তার মাথাটা ঘুরে গেল। অনু আয়েশা বেগমের গায়ে ঢলে পড়ল। আয়েশা বেগম আঁতকে উঠল। তিনি চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। আয়েশা বেগমের চিৎকারে শুনে সবাই চলে এলো। শায়লা বেগম দৌড়ে আসলো, বলল, রে কি হয়েছে? আয়েশা বেগম বলল, দেখো ভাবি, অনু অজ্ঞান হয়ে গেছে। শায়লা বেগম চিন্তিত হয়ে গেল। তিনি আর আয়েশা বেগম মিলে অনুকে ধরে সোফায় শোয়ালো। তারপর ডাক্তারকে কল করলো। বাড়িতে এখন কোনো ছেলে মানুষ নেই, তাই শায়লা বেগম নিজেই কল করলেন। ডাক্তারকে কল দেওয়ার 20 মিনিট পরেই তিনি হাজির হলেন। অনুকে চেক আপ করতে লাগলো। তার মুখে মুচকি হাসির রেখা দেখা গেল। অনুর চারপাশে সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। অভ্র খবর পেয়েই অফিস থেকে ছুটে এসেছিল 10 মিনিটের মধ্যেই। এক এক করে বাপ চাচারাও চলে আসলো। অভ্র মনে হচ্ছিল তার জান শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। ডাক্তার মুচকি হেসে অনুর বাবাকে বলল, ভাইজান মিষ্টি খাওয়ান। সবাই অবাক হয়ে গেল। এই দুঃখের সময় আবার কিসের মিষ্টি? অভ্রের মেজাজ গরম হয়ে গেল। সে রাগী দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে বলল, আপনার মাথায় গেছে নাকি? আছে, আমার বউ এখানে অসুস্থ হয়ে পড়ে আছে, আর আপনি আছেন মিষ্টি তালে। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? তোমার বউয়ের জন্যই তো মিষ্টির দরকার। একদম হেয়ালি করবেন না আঙ্কেল, যা বলার সরাসরি বলুন। আরে বেটা গর্ধব, তুই বাবা হতে চলেছিস। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। কি শুনলো সবাই? একে অন্যের দিকে মুখ চাওয়াচাই করলো। অভ্র বলল, আঙ্কেল, এখন একদম মজা করার মোড়ে নেই। অনুর কি হয়েছে সেটা বলুন। ধুর বেটা, যেটা হয়েছে সেটাই তো বললাম। তুই বাবা হতে চলছিস। বাড়ির সবাই এবারে স্তম্ভিত হয়ে গেল। তার মানে কেউ ভুল শোনেনি, সবাই সঠিক শুনেছে। অনুর মতো পিচ্চি মেয়ে নাকি প্রেগনেন্ট। শায়লা বেগমের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তার এইটুকু মেয়ের বিয়ে হলো, আবার এখন সে প্রেগনেন্ট। ওর তো মাত্র বয়স 18ই হলো না। সবাই অভ্রের দিকে তাকালো। অভ্র পড়ল মহা বিপদে। সে আবার কি করলো? তার বউ ছোট, সে জানে। তাই বলে কি এখন বউকে আদর করবে না? বউ পাশে রেখে ঘুম পাড়া যায় নাকি? সবাই এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে। আরজান বাড়িতে আসছিল। মেইন দরজার সামনে থেকেই সবটা শেষ শুনতে পেল। সে গটগট করে হেঁটে এসে অভ্রর কাছে দাঁড়ালো। অভ্র একটা শুকনো ঢোক গিলল। আরজান বলল, এই বয়সে অনুর বাচ্চা নেওয়া মোটে উচিত হবে না। আহিয়া বলল, আপনি কি বলতে চাচ্ছেন? বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলতে হবে। অভ্র গর্জন করে উঠল, রেগে পড়ল। এ কথা যেন আর কারো মুখ দিয়ে বের হয়। এবার ডাক্তার মুখ খুলল। বাচ্চাটার বহুত রিস্ক আছে অব্র, অনুকে সাবধানে রেখো। অভ্র কথাগুলো শুনল, তারপর অনুকে কোলে নিয়ে করে গটগট পায়ে উপরে চলে গেল। সেদিকে তাকিয়ে সবাই দীর্ঘশ্বাস ফেলল। সবাই জানে অভ্র রাগী জেদি। সে যখন বলেছে বাচ্চা রাখবে, তার মানে রাখবে। সবাই যে যার কাজেই ব্যস্ত হয়ে পড়ল। রুমে গিয়ে অভ্র অনুকে শুয়ে দিল। তারপর তার পাশে বসে পড়ল। অপেক্ষা করতে লাগলো অনুর জ্ঞান ফেরার জন্য। মিনিট 10 পরে অনু পিট পিট করে তাকালো। অনু তাকাতেই অভ্র তার আরেকটু কাছে গিয়ে বসলো। তার কপালে একটা চুমু দিয়ে বলল, কংগ্রাচুলেশন পাখি। হঠাৎ কেন? অনুর পায়ের নিচে শিরশির করে উঠল। কি বলছে অভ্র? সে তো নিজেই কানকে বিশ্বাসই করতে পারছে না। তার শরীরে কেমন ঠান্ডা স্রোতে বয়ে গেল। সে ভাবতেও পারেনি এমনটা হবে। সে অভ্রর দিকে তাকালো। অভ্র তার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। অনু বুঝতে পারলো অভ্র ভীষণ খুশি হয়েছে। অনু নিজেও খুশি হলো কিনা বোঝা গেল না। তার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। সে আসলে বুঝতে পারছে না সে খুশি নাকি খুশি না। মা হওয়ার অনুভূতি কেমন হয় সেটা অনু জানে না। অভ্র তার কাছে আরেকটু এগিয়ে গেল। তারপর আরেকটা চুমু খেলো কপালে। তারপর বলল,
ভয় পাস না পাখি, সব ঠিক হবে। কিন্তু আমার তো এখনো 18 হয়নি। এটা কোনো ব্যাপার না। তুই আগেরকাল মানুষের কথা শুনিসনি? তারা 12-14 বছরের সন্তান জন্ম দিয়েছে। এখানে তো 17+। ভয় পাওয়ার দরকার নেই। যে আসছে তাকে নিয়ে অনুভব কর। অনু আর কিছু বলল না। যেখানে অভ্র নিজেই খুশি সেখানে সে আর কি বলবে। তার আর কিছু বলার নেই। সে ভাবছে বাড়ির মানুষ কি রিয়াক্ট করবে খবরটা শুনে, সে কিভাবে সবার সামনে মুখ দেখাবে। তার তো এখনই ভীষণ লজ্জা করছে। আহিয়ার আগেই তার বাচ্চা হতে যাচ্ছে। ব্যাপারটা কতটা লজ্জার অনু বুঝতে পারছে না। অনুর ভাবনার মাঝেই শায়লা বেগম এক গ্লাস দুধ নিয়ে ঘরে ঢুকলো। তারপর বলল, অনুমা, ওর তো তাড়াতাড়ি দুধটা খেয়ে নে। অনু দুধ দেখে নাক ছিটকালো, বলল, মা, তুমি তো জানো আমি দুধ খাই না। এ কথা বললে হবে না অনু, এখন তোকে সব কিছু খেতে হবে। এমনিতেই বেবি দুর্বল, আর তোর শরীর তো এমনিতেই দুর্বল, না খেলেই সমস্যা হবে। না মা, প্লিজ, আমি খাবো না। অভ্র এতক্ষণ দাঁড়িয়ে সবটাই দেখছিল। এবার শায়লা বেগমকে বলল। বৌমা, তুমি আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। শায়লা বেগম গ্লাসটা অভ্রের হাতে দিল। তারপর বলল, দেখ, খাওয়াতে পারিস নাকি? মেয়েটা ছোটবেলা থেকেই দুধ খেতে পছন্দ করে না। আমি খাইয়ে দিচ্ছি বৌমা, তুমি চিন্তা করো না। শায়লা বেগম রুম থেকে বেরিয়ে গেল। অভ্র অনুর কাছে গিয়ে বসলো। তারপর বলল, খেয়ে নে না পাখি, জেদ করিস কেন? তোর জন্য না হোক অনন্ত বেবির জন্য খেয়ে নে। অনু করুণ মুখে তাকালো অভ্রর দিকে, যার অর্থ সে খাবে না। অভ্র নাছোড়বান্দা, সে কিছুতেই না খাইয়ে ছাড়বে না। শেষ পর্যন্ত দিল এক ধমক। অনু, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তোকে খেতে বলেছি, তুই খাবি, এত কথা বলিস কেন? ধমকে অনুর মুখটা করুণ হয়ে গেল। অভ্র এখনো তাকে ধমকাচ্ছে। সে তো ভেবেছিল অভ্র আর তাকে ধমকি করবে না, কিন্তু তার সব ধারণাই ভুল। এখন তো মনে হচ্ছে আরো বেশি ধমকাবে। কোনো রকম নাক ধরে দুধ ঢকঢক করে খেয়ে নিল। অভ্র অনুর কপালে চুমু দিয়ে বলল, এই তো গুড গার্ল, সবসময় কথা শুনবি। অনু একটা ভেঙচি কাটলো, যার মানে সে কিছুতেই শুনবে না। রাতে ডিনার সবার শেষ। সবাই নিচে খেলেও অভ্র অনুকে নিচে নামতে দেয়নি। তার এক কথা, সিঁড়ি ওঠানামা করা যাবে না। অভ্রর এই কেয়ার দেখে সবাই হতবাক। অভ্রর মতো রাগী ছেলেও তো এতটা যত্ন নিতে পারে, তা সবার ভাবনার বাইরে। আহিয়া ডিনার করে এসে ফ্রেশ হয়ে আসলো। আরজান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আহিয়া হাত মুখ মুছে ড্রেসিং টেবিলের সামনে বসলো। তারপর চুল চিরুনি করতে লাগলো। আহিয়ার চুল যেহেতু অনেক লম্বা, সেও তো একা চিরুনি করতে গেলে তাকে একটু ঝামেলায় পড়তে হয়। আরজান ব্যালকনি থেকে সেটা খেয়াল করলো। সে দ্রুত কথা শেষ করলো। তারপর ফোনটা কেটে ঘরের ভেতর বাড়ালো। সে আহিয়ার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, চিরুনিটা আমাকে দেওয়া, আমি চিরুনি করে দিচ্ছি। আহিয়া বলল, লাগবে না, আমি পারবো। কেমন পারবে সেটা তো দেখতেই পাচ্ছি। তারপর আরজান নিজেই আহিয়ার হাত থেকে চিরুনি নিল। তারপর চিরুনি করে দিতে লাগলো। চিরুনি করা শেষ হলেই আহিয়া চুলগুলো খোপা করে ফেললো। আরজান বলল, কি ব্যাপার, আজ এত চুপচাপ কেন? মুড অফ নাকি? না তো, বরং আজ আমার অনেক বেশি খুশি লাগছে। ওর মতো পিচ্ছি মেয়ে নাকি বাবু হবে। আমিও সেটাই ভাবছি। অভ্র আমার পেছনে বিয়ে করে বাবা হতে যাচ্ছে, আর আমি এত লেট কেন? আহিয়া লজ্জা পেল আরজানের কথায়। আরজান আহিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তারপর বলল, চলো আমরা বেবি নিয়ে নেই। ধ্যাৎ, আরে জান, লজ্জা পাচ্ছ কেন? বেবি তো নিতেই হবে, তাই না? ছোট ভাই বোন বেবি নিয়ে ঘুরবে, আমি কি চেয়ে চেয়ে দেখবো নাকি? ধুর, আপনি একটা জাতা। যাই বলো জান, বেবি কিন্তু আমার চাই চাই। আহিয়া আরজানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বেডের এক পাশে গিয়ে শুয়ে পড়লো। আরজানও গিয়ে শুয়ে পড়লো। তারপর আহিয়াকে জড়িয়ে ধরলো। আহিয়া ও আরজানকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর দুজন ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলো অনুর। পিটপিট করে চোখ মিলল।
দেখলো ও অভ্র তাকে জড়িয়ে ধরে আছে। সে আস্তে আস্তে অভ্রকে সরিয়ে দিল, তারপর উঠে বাথরুমে চলে গেল। বাথরুমে ফ্রেশ হতে লাগলো। অনু দাঁত ব্রাশ করছে, হঠাৎ বমি করা শুরু করে দিল। বমির শব্দে অভ্রের ঘুম ভেঙে গেল। সে লাফ দিয়ে উঠে বসলো, তারপর এদিক সেদিক তাকিয়ে বাথরুমের দিকে ছুটলো। দেখতে পেল ও অনু বমি করতে করতে মেঝেতে বসে পড়েছে। অভ্র গিয়ে তাড়াতাড়ি অনুকে ধরলো, তারপর বলল, ঠিক আছে, কি হয়েছে অনু, বমি করছিস কেন? অনু বলল, জানি না, ব্রাশ করছিলাম, হঠাৎ বমি চলে আসলো। অভ্র কিছু বলল না। সে অনুকে ধরে দাঁড় করালো, তারপর অনুর হাত মুখ ধুয়ে দিল, তারপর কোলে তুলে রুমে নিয়ে আসলো। অনুকে বিছানায় বসিয়ে দিয়ে সে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখতে পেল মা আর বড় মার নাস্তা বানাচ্ছে। অভ্র গিয়ে বলল, বড় মা, অনু খুব বমি করেছে, ওর কিছু খাবার দাও। শায়লা বেগম ডিম আর কিছু ফল মূল দিল, তারপর বলল, আপাতত এগুলো খাইয়ে দে, নাস্তা তৈরি হোক, তারপর ওকে দেব। অভ্র সেগুলো নিয়ে রুমে চলে গেল। তারপর সে অনুর কাছে বসলো। অনুর সামনে ডিম ধরে বলল, তাড়াতাড়ি খেয়ে নে পাখি, পেটের জন্যই বোধে হয় বমি হচ্ছে। তখনই শুনতে পেল পেছন থেকে কেউ বলছে, খালি পেটের জন্য বমি আসছে না, এই সময় এই রকম হয়, 2-3 মাস গেলেই ঠিক হয়ে যাবে। অভ্র পেছনে না তাকিয়েও বুঝলো তার মা এসেছে। তার হাতে কিছু নাস্তা। অভ্র বুঝতে পারলো তার মা তাড়াতাড়ি খাবার বানিয়ে এনেছে। অনু ডিমটা খাওয়া শেষ করলো। অভ্র তার মায়ের কাছ থেকে খাবার নিয়ে এলো। আয়েশা বেগম দাঁড়ালেন না, বাড়ির সবার জন্য নাস্তা বানাচ্ছে তিনি আর শায়লা বেগম। তিনি শুধু খাবারটা দিতে এসেছিলেন। অভ্র খাবারটা নিতেই তিনি চলে গেলেন তার নিজের কাজে। অভ্র অনুর সামনে বসলো, তারপর বলল, চুপচাপ খেয়ে নে পাখি। আমি এত খাবার খেতে পারবো না। ঠিক আছে, যতটুকু পারিস ততটুকু তো খাবি। অনু বেশি খেতে পারলো না, তার আবার কেমন বমি বমি পাচ্ছে, তাই সে অল্প খেয়েই নানা করে দিল। অভ্র আর জোর করলো না, সে বুঝতে পারছে অনু সত্যি বমি আসছে। অনু খাবারটা খেয়ে আবার শুয়ে পড়লো। কয়েক মিনিটের মাঝেই সে ঘুমিয়ে পড়লো। আরজান অফিসের কাজে ভীষণ ব্যস্ত। সকাল থেকে একটার পর একটা মিটিং লেগেই আছে, সে খাওয়ার সময় পর্যন্ত পায়নি। আরজান পিয়নকে ডাকলো, তারপর বলল, আমার জন্য 1 কাপ কফি দিয়ে যান। তিনি মাথা নাড়িয়ে চলে গেল। আজ সকাল থেকে 4টা মিটিং করেছে সে। অভ্র আজ অফিসে আসেনি। সে অনুর পেছনে পড়ে আছে, তাকে ঘাড় ধরে টানলেও সে আসবে না। সে বলে দিয়েছে তার ছুটি চাই, তাও 1-2 দিন না, বেবি হবার আগ পর্যন্ত নাকি তার ছুটি চাই। এই কথা শুনে বাড়ির সবাই হাসবে না কাঁদবে তাই বুঝতে পারেনি। আশরাফ চৌধুরী তো মুখ টিপে হেসেছে। আজমল চৌধুরী চোখ রাঙিয়ে তাকিয়েছিল। অভ্র সেদিকে পাত্তা না দিয়ে বলেছিল, বলছিলাম না বড় আব্বু, আপনাকে অনেকগুলো নাতি নাতনি দেব, দেখছেন তো, বছরে না করতেই আপনি নানা হতে চলেছেন। আজমল চৌধুরীর লজ্জায় পড়ে যায়। তিনি আর কিছু না বলে সুর করে অফিসে চলে গেল। আরজানের কথাটা মনে পড়তেই হেসে উঠল। হঠাৎ তার দরজা কড়া নাড়া শব্দ হলো। সে ভাবলো পিয়ন হয়তো কফি নিয়ে এসেছে। সে বলল, কামিং। দরজা ঠেলে একজন ভেতরে ঢুকলো। আরজান যেদিকে তাকাতেই তার মেজাজ গরম হয়ে গেল। সে রেগে বলল, এখানে কি চাই? অভি মুখটা করুণ করে ভিতরে ঢুকলো, তারপর সামনে এগিয়ে আস্তে আস্তে বলল, রাগ করে থাকবি ভাই, এবার অন্তত মাফ করে দে। তুই তো জানিস তোর সাথে কথা না বলে থাকতে পারি না। হ্যাঁ জানি তো, জানবো না কেন? এতই বেশি জানি যে বন্ধুর বিয়ের 2 বছর পর বিয়ের খবর জানলাম। এই একটা বিষয় নিয়ে আর কত রাগ করবি ভাই? আমি তো বলছি আমরা পরিস্থিতির শিকার ছিলাম, আর তুইও তখন বাড়িতে ছিলি না। সব কিছু মিলে আর জানানো হয়নি। এবার ক্ষমা করে দে, প্রমিস করছি। আর জীবনেও তোর সাথে ভুল করব, যা কিছু হয় আমি তোকে আগেও জানাবো। তার কোনো দরকার নেই। আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? মানুষের সংসারের খবর জানতে যাব? এভাবে বলছিস কেন ভাই? তুই ছাড়া এতটা আপন কে আছে আমার, বল? ওরে বাবা, কি বলে? বউ আছে, পরিবার আছে, আর কি চাই?
আমার মতো বন্ধু থাকলে কি আর না থাকলে কি, তুই এখন আসতে পারিস, আমার মিটিং আছে। তাড়িয়ে দিচ্ছিস? তাড়িয়ে কেন দেব, যার সাথে তাই বললাম। আর 10 মিনিট পরে আমার মিটিং, তুই যদি থাকতে চাস তো থাকতে পারিস, আমার কোনো সমস্যা নেই। ওদের কথার মাঝে পিয়ন কফি নিয়ে আসলো। আরজান বলল। আমাকে না, তোমার স্যারকে কফিটা দাও। পিয়ন বলল। আমি আপনাদের দুজনের জন্য কফি এনেছি স্যার। বাইরে যাওয়ার সময় দেখলাম আপনার বন্ধু আসছে, তাই আমি তার জন্য বানিয়ে এনেছি। আরজান আর কিছু বলল না। পিয়ন একটা কফি অভিকে দিল, আরেকটা আরজানের দিকে বাড়িয়ে দিল। তারপর পিয়ন চলে গেল। আবার তাদের মাঝে নীরবতা চলে এলো, কেউ কোনো কথা বলছে না। আরজান ঘড়ি দেখলো, তারপর বলল। আমার মিটিংয়ের সময় হয়ে গেছে, আমি আসি। অভিও দাঁড়িয়ে পড়ল, তারপর আরজানের দিকে তাকিয়ে বলল। আসি তাহলে। আমার উপস্থিতিতে মনে হয় তোকে বিরক্ত করছে, যদি পারিস তাহলে ক্ষমা করে দিস। আসছি। এই বলে অভি রুম থেকে বেরিয়ে গেল। আরজান একটা দীর্ঘশ্বাস ফেলে মিটিং রুমে চলে গেল। রুহি আজ ভার্সিটি একা এসেছে, আহি আসেনি, কিন্তু তার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। ব্যাপারটায় সে একটু ভয় পাচ্ছে। নির্জন রাস্তায় সন্ধ্যার দিকে এমনিতেও মানুষজন কম থাকে, এই সময় বিপদে পড়লেও সাহায্য করার লোক পাবে না, এটা তার ভয়ের কারণ। সে হাঁটছে আর বারবার পিছনে তাকাচ্ছে। একটা রিস্কও সে পায়নি আজ, তাহলে হয়তো এমন হতো না। এমনিতেও গরম তার উপর ভয়ে তার গা ঘেমে যাচ্ছে। হঠাৎই পেছনে তাকাতেই তার আত্মা বেরিয়ে আসার জোগাড়। 3-4টা ছেলে তার পেছনে, দেখেই মনে হচ্ছে বখাটে ছেলে। তাদের চোখ রুহির শরীরের দিকে। সে এবার ভয়ে দৌড়াতে শুরু করলো। তাকে দৌড় দিতে দেখে ছেলেগুলোও দৌড় দিল। রুহি প্রাণপণ ছুটে চলেছে, তাকে নিজের সম্মান যেভাবেই হোক বাঁচাতে হবে। হঠাৎ দৌড়াতে দৌড়াতে সে একটা প্রশস্ত বুকে ধাক্কা খেলো। রুহির ভয়ে জান যায়। লোকটা তাকে নিজের সাথে জড়িয়ে ধরেছে। রুহির কান্না পেল, সে কাঁদতে কাঁদতে বলল। প্লিজ আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবে না। এই মুহূর্তে আপনার কি ক্ষতি করতে পারি বিআই সাহেবা? রুহি ফট করে তাকালো, কণ্ঠটা তার কিছুটা চেনা চেনা মনে হচ্ছে। সে তাকিয়ে শুভ্রকে দেখতে পেল, এবার যেন তার প্রাণ ফিরে এলো। রুহি পিছনে তাকিয়ে দেখলো ছেলেগুলো দাঁড়িয়ে আছে। রুহি শুভ্রকে ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে বলল। আসলে ওই ছেলেগুলো আমার পিছু নিয়েছে, তাই আর কি। আসলে আমি দুঃখিত। কেন? আসলে এভাবে জড়িয়ে ধরতে চাইনি। আমার কিন্তু ভালোই লাগছিল বিআই সাহেবা। রুহির চোখ গরম করে তাকাতেই শুভ্র হা হা করে হেসে দিল। তারপর গুন্ডাগুলোর দিকে তাকিয়ে বলল। কি ভাই, তোরা কি আমাদের রোমান্স করতে দিবি না? এভাবে তাকিয়ে থাকলে রোমান্স করব কিভাবে? রুহির চোখ গোল গোল হয়ে গেল। কি বলে এই লোক, নেশা করলো নাকি আবার? সে শুভ্রকে খোঁচা দিয়ে বলল। কি বলছেন এসব জাতা? যা তা কথাই বললাম তো, মানুষ থাকলে কি রোমান্স করা যায়? আপনি ভুলে যাচ্ছেন, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না। তো মানে তাহলে এসব কথা কোথা থেকে আসছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া বুঝি রোমান্স করা যায় না? কিসব বলছেন আপনি? মাথা গেছে নাকি? কেন ম্যাডাম, হাজব্যান্ড ওয়াইফ কি রোমান্স করে না? তো আপনার কি মনে হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ? আপাতত না, তবে হতে কতক্ষণ? রুহি রাগী কণ্ঠে বলল। একদম ফ্ল্যাট করবেন না, বলে দিলাম। কেন মনে হচ্ছে ফ্ল্যাট করছি? তো তাছাড়া আর কি মনে হবে? মেয়ে দেখলেই এমন করতে মন চায় না? আরে রেগে যাচ্ছেন কেন? আমি কোনো ফ্ল্যাট করছি না, যা বলছি সব সত্যি। আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না। শুভ্র রুহির দিকে তাকালো। মেয়েটা রেগে লাল হয়ে গেছে। সে তার চোখের দিকে তাকিয়েই বলল। যতটুকু জানার ততটুকু আমি জানি, এর বেশি কিছু জানার দরকার নেই। আমি বিবাহিত। বিবাহিত না ডিভোর্সি? রুহি বিস্ফোরিত চোখে তাকালো শুভ্রর দিকে। এই লোক এত কিছু জানলো কিভাবে? শুভ্র রুহির দিকে তাকিয়ে বলল। তোমার কি মনে হয় আমার এখন টিনেজ বয়স? আমি ছোট নয় যে আবেগের বয়সে কোনো কাজ করব। যা করার ভেবেচিন্তেই করছি। তোমাকে আমার ভালো লাগছে, তাই সরাসরি বিয়ের কথাই বললাম। এখন প্রেম করার বয়স নেই।
আমার ছোট ভাইগুলো বাবা হয়ে যাচ্ছে, আর আমি এখনো বিয়ে করতে পারলাম না। ব্যাপারটা লজ্জার। তাই তাড়াতাড়ি বিয়ে করতে হবে, বুঝছো? বেশি সময় নিও না, আমার এত সময় নাই। রুহি হতভাগ। এই লোক বিয়ের প্রস্তাব দিচ্ছে নাকি থ্রেট দিচ্ছে? কি আজব ব্যাপার, কোন দুনিয়ায় বাস করে সে? রুহির রাগী চোখে তাকিয়ে বলল, মগের বলুক নাকি এসব? আমি আর বিয়ে করতে চাই না। কেন, ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছো নাকি? আজব, আমি কেন ছ্যাঁকা খাবো? আমি কি প্রেম করে বিয়ে করেছি নাকি? তাহলে এত সেন্টি খাচ্ছ কেন? এগুলো কেমন ব্যাপার? তুমি তো নিজে তাকে ডিভোর্স দেওনি। আমি ডিভোর্স দিই আর সেই আমাকে ডিভোর্স দিক, ব্যাপারটা তো একই দাঁড়ালো, তাই না? মোটেও এক দাঁড়ালো না। যেখানে তোমার কোনো দোষই নাই সেখানে সেই বিষয় নিয়ে তোমার হতাশ হওয়ার কোনো দরকার নেই। আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। সমাজে ডিভোর্সি মানুষকে কেউ মেনে নিতে চায় না। কারো তো মানার দরকার নেই, যে বিয়ে করবে সে মানলেই হলো, তার পরিবার মানলেই হলো। আপনার কি মনে হয় আপনার পরিবার মানবে এইসব? আমি যা চাইবো আমার পরিবারও তাই চাইবে। তোমাকে এত কিছু ভাবতে হবে না। কার সাথে কথা বলতে হবে সেটা বলো। দেখুন, আপনি যতটা সহজ মনে করছেন ব্যাপারটা এতটা সহজ না। সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি বিয়ের জন্য প্রস্তুত নাও। দেখুন, ইস, এভাবে বলো না। আমি এখন কিছুই দেখতে পারবো না, যা দেখার বাসর রাতেই দেখবো। রুহির কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। কি বজ্জাত লোক, লজ্জা শরম কিছুই নেই। বুঝি আর কি বললো, কিছু বললো না। পাশ কেটে চলে যেতে নিয়ে এলেই শুভ্র হাত ধরে ফেললো, তারপর ঠান্ডা গলায় বলল, কাল সকালে হেডলাইন হতে চাও নাকি? এই নির্জন রাস্তায় একা একা যাওয়ার সাহস কোথা থেকে পেলে? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। কেমন পারবে তা জানা আছে, এখন বেশি কথা না বলে গাড়িতে ওঠো। রুহি আর কিছু বলল না। সে বুঝতে পারলো এই লোক মহা তেরা, এর সঙ্গে কথা বাড়ানো মানে সময় নষ্ট করা। তাই সে চুপচাপ গাড়িতে উঠে বসলো। রুহি গাড়িতে বসতেই শুভ্র বাড়িতে উঠে পড়লো। তারপর সে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল রুহির বাসার উদ্দেশ্যে। অভ্র সারাদিন চুম্বকের মতো লেগে আছে অনুর পাশে। সব সময় এটা করো না, ওটা করো না, এটা করো না। অনুর একদম বিরক্ত লাগিয়ে দিয়েছে। কি আজব রে বাবা, এতদিন সে ছিল এক জ্বালায়, এখন হয়েছে আরেক জ্বালা। অভ্র যে বাচ্চাটাকে কতটা চাই তা তার আচরণেই বলে দিচ্ছে। অরু এক এক সময় মুগ্ধ হয়ে যায়, একটা মানুষ কিভাবে এতটা কেয়ারিং হতে পারে। অনু তো এতদিন অভ্রকে অন্যরকম জানতো, কিন্তু এই 2 দিনে যেন সে অভ্রকে নতুন করে চিনছে। অনুর ভীষণ ভালো লাগছে। সারা জীবন শুনে এসেছে কেয়ারিং হ্যান্ডসাম, কিন্তু তার ভাগ্যে যে এত বেশি কেয়ারিং হাজবেন্ড জুটবে তার সাথে জানতো না। ধীরে ধীরে অভ্রকে মুগ্ধ হয়ে যাচ্ছে তার ভাবনার মাঝেই অভ্রর রুমে ঢুকলো, হাতে তার ফলের প্লেট। অনু এবার চরম হতাশ। এত খাবে কি করে সে? সারা দিন একটার পর একটা খাইয়েই যাচ্ছে। অভ্র বলল, অনু ওঠো তো, এগুলো একটু খেয়ে নে। অনু রাগী কণ্ঠে বলল, আপনার কি আমাকে রাক্ষস মনে হয় নাকি? সে সকাল থেকে নির্যাতন শুরু করেছেন। একটা মানুষ এত কিভাবে খেতে পারে? আধ ঘন্টা পর পর একটা করে খাবার নিয়ে আসছেন। আমি এত খাবার কিভাবে খাবো? আরে রাগ করিস কেন পাখি, আমি তো তোর খাওয়ার জন্য আনছি না। আমাদের যে বেবিটা আছে তোর পেটের মধ্যে, ওর তো খিদে পাই নাকি? শুনুন, সবেমাত্র কটা দিন হয়েছে, ওর এখনো তেমন কোনো অস্তিত্বই হয়নি। আর আপনি আছেন ওর খাওয়ার তালে। ওকে কি এখন কিছু খেতে পারেন নাকি? যতটুকু থাক সেটা তো তোকে খেতে হবে নাকি? আমি এখন আর কিছু খেতে পারবো না। একেবারে রাতে ডিনার করে ঘুমাবো। খবরদার, এর আগে আর আমার সামনে খাবার নিয়ে আসবেন না, তাহলে কিন্তু আমি মায়ের কাছে চলে যাব। ডেকেও কিন্তু আমাকে আনতে পারবেন না বলে দিলাম। অভ্র ব্রুকুচকে তাকালো। তাকে থ্রেট দিচ্ছে এই মেয়ে, কত বড় সাহস! অভ্র তাও কিছু বলল না, কারণ তাকে এখন কিছু বললেই সে ভ্যা ভ্যা করে কেঁদে দিবে, তখন তার বাচ্চারই ক্ষতি হবে। অভ্র রিস্ক নিতে চাচ্ছে না, তাই সে অনুকে কিছু না বলে প্লেটটা টেবিলে রেখে দিল, কোনো একটা হাফ ছেড়ে বেচল। রাতে খাওয়া দাওয়ার পরে আহিয়া রুমে আসলো। আরজান বসে কোনো স্ক্রল
ফোন স্ক্রল করছে। আহিয়া রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসতেই আরজান তাকে ডাকলো। আহি, এদিকে এসো। আহিয়া কাছে এগিয়ে আসতেই আরজান তার হাত ধরে টান দিল, তারপর তার কোলের ওপর বসিয়ে দিল। আহিয়া একটু লজ্জা পেলেও কিছু বলল না, চুপ করে বসে রইল সে। আরজান আহিয়ার মুখ তার 2 হাত দিয়ে ধরে উঠল, তারপর বলল, একটা খুশির খবর আছে আহি। কি খবর? শুভ্র বিয়ের জন্য মেয়ে পছন্দ করেছে। তাই? এটা তো খুব ভালো কথা। মেয়েটা কি শুনবে না? এটা শুনে কি করব? আমি কি তাকে চিনি নাকি? চিনতে তো পারো। তাই আমাদের চেনা জানার মধ্যে কেউ নাকি? গেস করো। আমি আসলে বুঝতে পারছি না, আপনিই বলুন। তাহলে আমিই বলি, তোমার বান্ধবী রুহি। কি? আহিয়া চিৎকার করে উঠল, যেন সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এটা কি বললো আরজান? আরজান বলল, আরে এত রাতে এইভাবে চিৎকার করছে কেন? সবাই কি ভাববে? আপনি কি সত্যি বলছেন? শুভ্র ভাই রুহিকে পছন্দ করেছে? হ্যাঁ, সত্যি বলছি। কদিন পর বিয়ের দাওয়াত খাওয়ার জন্য প্রস্তুত হও। আহিয়া খুশি দেখে কে? সে তো চাইতো রুহির জীবনে এমন কেউ আসুক যে তাকে খুব সুখী রাখবে। মেয়েটা না চাইতেই জীবনে একবার কষ্ট পেয়েছে। রুহির মতো ভালো মেয়ের এতটা কষ্ট আহিয়া কিছুতেই মেনে নিতে পারছে না, কিন্তু সে কিছু করতে পারছিল না। আজ এই খবরে যেন তার খুশি আর ধরছেই না। আহি আজ খুব খুশি। আরজান তার উৎফুল্ল দেখে বলল, এত বড় একটা খুশির খবর দিলাম, কিছুতে পেতে পারি নাকি? কি চান আপনি বলুন, আপনি যা চান আজ তাই দেব। সত্যি দিবে? একদম সত্যি, আপনি চেয়ে দেখুন না। Give me a deep kiss on the lips. আহিয়া থমকে গেল। কি বলছে আরজান? সে ভাবতেই পারেনি আরজান এই মুহূর্তে এমন কিছু বলবে। সে হাঁসফাঁস করে উঠে যেতে চাইল। আরজান তার হাত ধরে আটকে দিল, তারপর বলল, কি হলো, দেবে না? না মানে আমি মানে মানে করছো কেন আহি? এতদিনের সম্পর্ক এটুকু জিনিস তো চাইতেই পারি, নাকি এতেও তোমার আপত্তি? আহিয়া এবার কি করবে? না দিলে আরজান খুব রাগ করবে, সে বুঝতে পারছে, কিন্তু সে লজ্জা পাচ্ছে। সে আস্তে আস্তে চোখ তুলে আরজানের দিকে তাকালো। আরজান কেমন ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আহিয়া কয়েকটা ঢোক গিলল, তারপর কাঁপা কাঁপা হাতে আরজানের মুখের দুপাশে হাত রাখলো, তারপর চোখ খিচে বন্ধ করে আরজানের দিকে এগোতে লাগলো। আহিয়া চোখ বন্ধ করলেও আরজান তার দিকে তাকিয়ে আছে। আহিয়া আস্তে করে আরজানের ঠোঁট নরম স্পর্শ দিল, তারপর সরে আসতে নিলেই আরজান বলল, Give me a deep kiss. আহিয়া ফট করে চোখ খুলে ফেলল, তার চোখের পাতা কাঁপছে, সে সরে আসতে চাচ্ছে। আরজান 2 হাত দিয়ে আহিয়ার মুখের দুপাশে ধরে ফেলল, তারপর মোহনীয় কণ্ঠে বলল, প্লিজ আহি। আহিয়া এবার আর না করতে পারল না, চোখ বন্ধ করে আরজানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরজান এবার চোখ বন্ধ করে ফেলল, মনে হচ্ছে অনেক দিনের চাওয়া সে পূর্ণ করতে পেরেছে। এইভাবেই চলতে থাকলো কিছুক্ষণ। আহিয়া আবার ফিরে আসতে নিলে আরজান তাকে জড়িয়ে ধরল, কানের কাছে ফিসফিস করে বলল, I love you আহি। আহিয়া এবার জীবনে প্রথম স্বীকার করলো, গলা দিয়ে হালকা কণ্ঠে উচ্চারণ করলো, আই লাভ ইউ টু হেলমেটওয়ালা। আরজানের এতদিনের চাওয়া যেন পূর্ণ হলো। আহিয়া আজ তাকে ভালোবাসি বলল। তার চেয়ে খুশি মনে হয় পৃথিবীর কেউ নেই। সে আহিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপরে মাথায় কয়েকটা চুমু খেয়ে বলল, I love you জান, I love you so much. তাদের ভালোবাসার সাক্ষী হলো আর একটা নির্জন রাত। ভালো থাকুক ভালোবাসাগুলো, সবার ভালোবাসাই যেন এভাবেই পূর্ণতা পায়। দেখতে দেখতে আরও 2টি মাস কেটে গেল। অনুর এখন 3 মাস চলে। এই 3 মাসে অভ্র তাকে এত আদর যত্ন করেছে তা বলার বাহিরে। বাড়ির প্রতিটা সদস্য মুগ্ধ হয়েছে অভ্রকে দেখে। একটা উড়নচণ্ডী ছেলে কিভাবে এতটা যত্ন করতে পারে, সে যে অনুকে জীবনের থেকেও বেশি ভালোবাসে এটাই তার প্রমাণ। অনু মনে মনে খুব খুশি হয়, তার কপালে এত ভালোবাসা ছিল। সে তো অভ্রকে পছন্দই করতো না, আর এই 2 মাসে অভ্র যেন তার চোখের মণি হয়েছে। এখন অভ্রকে এক নজর না দেখলে সে ছটফট করবেই বা না কেন? যে তাকে এতটা ভালোবাসে তাকেও তো ভালোবাসা উচিত।
অনু ধীরে ধীরে কবে যে অভ্রকে ভালোবেসে ফেলেছে সে বুঝতেই পারেনি। এখনকার সব সময় আপনার কথা ভাবতে ভালো লাগে। অপর একটু দূরে থাকলে তার মন ছটফট করে ওঠে। মনে হয় কখন তার সামনে আসবে, এখন তাকে দু চোখ ভরে দেখবে। এই তো আজ অভ্র একটু বাইরে গেছে, সেই থেকে অনুর মনের মধ্যে কেমন ছটফট করে উঠছে। কেন আসছে না তার অভ্র ভাই? সে তার ফোনটা হাতে নিল, তারপর ডায়াল করলে অভ্র নাম্বারে। অভ্র অনেক দিন পর এসেছে বন্ধুদের সাথে একটু সময় কাটাতে। সে অফিসে খুব কম সময় দেয়, বেশিরভাগ সময় এসে অনুর সাথে থাকে। আর তার বন্ধুরা অনেক বলে বলে তাকে বাড়ি থেকে বের করেছে। তার বন্ধুদের সাথে গল্পের মাঝেই তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো বোকা পাখি লেখা। সে মুচকি এসে একটু দূরে চলে গেল, তারপর ফোনটা রিসিভ করলো। কি হয়েছে পাখি, ফোন করলি যে? আপনি কখন আসবেন অভ্র ভাই? কেন, মিস করছিস নাকি? আমার তো ঠেকা পড়েছে আপনাকে মিস করতে। আপনার বেবি মিস করছে। তাই নাকি? শুধু বেবি মিস করছে, বেবির মা করছে না? বেবির মা আপনাকে পছন্দই করে না। সত্যি কি পছন্দ করে না? তো মিথ্যে হবে কেন? তাড়াতাড়ি বাসায় আসুন, আপনার বেবি আপনার জন্য কাছে। অভ্র হাঁ হাঁ করে হেসে দিল। তার বোকা পাখি যে মিস করছে সেটা মুখে স্বীকার করবে না। ঘুরিয়ে পেঁচিয়ে বেবির কথা বলে দিল। কেন, নিজের কথা বললে কি মুখে ফোসকা পড়বে নাকি? সেও তাই বলে দিল। আমি এখন আসতে পারবো না, আমার দেরি হবে। কেন কেন দেরি হবে কেন? এতদিন পর বন্ধুদের কাছে এসেছিস আর এখনই চলে আসবো? রাতের আগে ফিরতে পারবো না। অনুর মুখ কালো হয়ে গেল। এই কথা শুনে তার যে কিছুই ভালো লাগছে না। তার মনে হচ্ছে অভ্র ভাইকে সামনে বসিয়ে তার দিকে অপলক তাকিয়ে থাকতে, কিন্তু এই লোক তো বাড়িতে আসার নাম গন্ধই নেই। অনু এবার ফট করে রেগে গেল, রাগী কণ্ঠে বলল, থাকুন আপনি আপনার বন্ধুদের সাথে, খবরদার বাড়িতে আসবেন না বলে দিলাম। কেন আসবো না কেন? যখন দরকার তখন আপনাকে পাওয়া যাবে না, আর সব সময় এসে পিছন পিছন ঘুরঘুর করবেন, সেটা হবে না। আরে পাখি, রাখছিস কেন? থাকুন আপনি আপনার বন্ধুদের সাথে, বেয়াদব লোক কোথাকার। এই বলে ফট করে অনু কল কেটে দিল। তার এখন মেজাজ গরম হচ্ছে। কোন দুঃখে যে সে ফোন করতে গেছিল আল্লাহই জানে। ফোন না করলে এতটা বিরক্ত লাগতো না। বিকেলে নাস্তার জন্য চিংড়ি মাছ দিয়ে বড়া বানাচ্ছে শায়লা বেগম। তার হাতে হাতে সাহায্য করছে আয়েশা বেগম। দুই যা মিলে টুকটাক গল্প করছে। শায়লা বেগম খুব খুশি। অফরের মতো ছেলে যে এতটা সংসারী হবে সে ভাবতেই পারেনি। সে আগেই বুঝতে পারতো যে অভ্র অনুকে পছন্দ করে, কিন্তু সেটা যে এত বড় আকার ধারণ করবে সে জানতো না। সে মুগ্ধ হয় অভ্রের ভালোবাসা দেখে। আজমল চৌধুরী আজকাল কিছু বলতে পারে না। সে বুঝতে পারে তার ডিসিশন ভুল ছিল। অভ্র সত্যি অরুকে অনেক ভালো রেখেছে, হয়তো সে যতটা চেয়েছে তার থেকেও ভালো। তাই তো আজকাল তার মুখ বন্ধ হয়ে গেছে। অভ্রকে আর কথা শোনায় না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখে যে অভ্র তার মেয়েকে কতটা যত্ন করেছে। এতটা যত্ন তত সে তার স্ত্রীকে করতে পারেনি কখনো। সে তো সব সময় ব্যস্ত থাকতো ব্যবসার কাজে, কিন্তু অভ্র সব কিছু বাদ দিয়ে তার স্ত্রীর জন্য পড়ে আছে বাড়িতে। অফিসে যায় না বললেই চলে, যখন খুব দরকার হয় তখন যায়। এই নিয়ে প্রথম আজমল চৌধুরীর খুব রাগ হতো, কিন্তু পরে যখন দেখলো তার মেয়ের জন্য এত আয়োজন, তখন আসে মুখ ফুটে কিছু বলতে পারেনি। এত ভালোবাসায় বা কজন পায়? নিঃসন্দেহে অনু একজন ভাগ্যবতী। এত ভালোবাসা সবার কপালেই জোটে না। আজকে সবাই অফিসের কাজ ছেড়ে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। ডাইনিং রুমে বসে সবাই গল্প করছে। শায়লা বেগম, আয়েশা বেগম আরও নানান কিছু বানাচ্ছে তাদের জন্য। বিকালে নাস্তা তো করতে হবে সবার। শায়লা বেগম আহিয়াকে ডাক দিল। আহিয়া মা, এগুলো একটু সবাইকে দিয়ে দে তো। আসছি মা। আহিয়া এতক্ষণ চুপচাপ ডাইনিং রুমে বসেছিল। শাশুড়ির ডাকে এসে উঠে দাঁড়ালো, তারপর চলে গেল কিচেনে। শায়লা বেগম আহিয়ার হাতে চিংড়ি মাছের বড়াগুলো ধরিয়ে দিল, তারপর বলল, আহিয়া মা, এগুলো আরজানকে দে, এগুলো ওর অনেক পছন্দ। আহিয়া প্লেটটা হাতে নিল। কেমন যেন একটা উগ্র গন্ধ এসে তার নাকে ঠেকলো। গা গুলিয়ে বমি আসতে চাইল। সে
চোখ খিচিয়ে মুখ বন্ধ করে রাখলো, তারপর পা বাড়ালো আরজানের উদ্দেশ্যে। সে টলমলে পায়ে আরজানের কাছে পৌঁছালো, হাতের প্লেটটা আরজানের দিকে এগিয়ে দিতে নিল। আরজান ধরতে নেওয়ার আগেই আহিয়া ঠাস করে নিচে পড়ে গেল। বাড়ির সবাই চমকে উঠল। কি হলো এটা? শায়লা বেগম, আয়েশা বেগম দুজনেই ছুটে চলে আসলো। আরজান তাড়াহুড়ো করে আহিয়ার পাশে বসে পড়লো, তারপর মুখে হাত দিয়ে ডাকতে লাগলো। আহি, আহি কি হয়েছে? প্লিজ ওঠো। আহি।